অফ ক্লোজ। এইটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো দেখি আইসিবিসি ব্যাংক কোন জায়গায়। আমার হাফ বেলা চলে গেল এর মানি এক্সচেঞ্জ করাইতেই। চলুন আপনাদের দেখাই চায়না কেন দিনের থেকে বেশি রাত্রে সুন্দর হয়। আমি এখনো একটু সিক ফিল করতেছি, কিছু করার নাই, এই অবস্থায় বেরিয়ে দিব। কোনো কিছু আমাকে বাধা দিতে পারবে না। যে কোনো কান্ট্রিতে ট্রাভেল করার আগে অবশ্যই কিছু ফাস্ট কিট আপনি ক্যারি করবেন, না হলে কিন্তু আমার মতো বিপদে পড়বেন। আজকে আপনাদের চাইনিজ কাপ নুডলস রান্না করে দেখাবো। Hello, how are you? I am under the water. Nice. দেখলেন তো কিভাবে তৈরি করলাম। চলুন এবার খাওয়া যাক। লাস্ট ভিডিওটার আমার সাউন্ড রেকর্ড হয় নাই, তাই নুডলস খাওয়ার রিয়াকশনটা দেখাইতে পারলাম না। ক্যান্টন টাওয়ার দেখে আসার পর আমার রাতটা যেমনে তেমনে কাটাইলাম, কিন্তু হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভাবছিলাম আজকে সকাল সকাল তাড়াতাড়ি বের হব ঘোরার জন্য, কিন্তু সকালে ওঠার পরেই আমি একটু সিক, ঠান্ডা লেগে রয়েছে, মাথা ব্যথা করতেছে, মাথায় নিক্স বা মেডিসিন লাগাইয়া শুয়ে রয়েছি আমি। আর এরপর পরই আমার আসে জ্বর, মানে ঠান্ডা জ্বর দুইটাই। মোটামুটি 2 দিন আমি এভাবেই হোটেলে পড়ে থাকি। 1 million zillion jillion dillion quadrillion times later. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ফেস দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি 2 দিন আমি হোটেলে কাটানোর পরও আমার শরীর এখনো ঠিক হয়নি। এইটা অবশ্য আমারই দোষ। আমি বাংলাদেশ থেকে আসার সময় কোনো রকম ফার্স্ট কিট বা প্রাথমিক চিকিৎসার জন্য যে রকম ওষুধ আনা লাগে আমি কিছুই আনি নাই। আমি আসলে ভাবতে পারি নাই এরকম কিছু একটা হয়ে যাবে। গতকালকে বোর্ড দিয়ে যখন ঘুরতেছিলাম তখন তেমন একটা পাত্তা দেয় নাই, মানে বোর্ডের উপরে অনেক ঠান্ডা হাওয়া চলতেছিল, তখন তো তেমন কিছু হয় নাই। কিন্তু আমি যখন হোটেলে চলে আসি এর পরপরই আমার ঠান্ডা জ্বর আস্তে আস্তে আসা শুরু হয়। যাক, মোটামুটি 2 দিন হোটেলে নষ্ট করার পর এখন আজকে আমি রওনা হয়েছি গুয়াংজু বা চায়নার ফেমাস গ্লাস ব্রিজ দেখার জন্য। আর এইখানে আমার সাথে আরেকটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটা যায়। মোটামুটি আমরা সিটি থেকে অনেকটা দূরে চলে আসছি, মানে এই জায়গায় যে জ্যাম লাগবো কখনো চিন্তাও করে নেই। ও বলতেছে যে এই জায়গায় জ্যাম লাগবো যে কখনো চিন্তাও করে নেই। এই জায়গায় জ্যাম লাগার একটা কারণ আছে, ওই কারণটা হইল গিয়া সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর ফ্রেন্ড এই জ্যামেরই, মানে এই রোডেরই সামনের দিকে আছে, তো ওরে উইচেরে ভিডিও পাঠাইছে, আমরা দেখলাম আর কি। একটা গাড়ির পিছন দিয়া হয়তো একটা ট্রাক বা যে কোনো একটা গাড়ি লাগাই দিছে আর কি, অ্যাক্সিডেন্ট হয়েছে। চায়নায় তো হাই টেকনোলজির মানে শহর, এইসব জায়গায়ও অ্যাক্সিডেন্ট হয়। খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হচ্ছে যতটুকু মনে হয়। আমরা মোটামুটি আধা ঘন্টা ধরে একই জায়গায় মানে ঠেলতেছি, একটা গাড়ি আরেকটা গাড়ি ঠেলতেছি, এরকম অবস্থা। যাক, আপনারা তো দেখলেনই কি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট। কিন্তু এখানে আমার প্রবলেম হইতেছে হইলো আমার শরীর খারাপ হওয়ার কারণে আমি আজকে এমনিতেই একটু লেট বের হইছি। মোটামুটি এখানে 2 ঘন্টা নষ্ট করার পর এখন আমাদের জ্যাম ছাড়লো। এখন সময় মতো পৌঁছাতে পারলেই হলো, না হলে আজকে মনে হয় না আর গ্লাস ব্রিজ দেখতে পারবো। এত সময় লেগে যাবে বুঝতে পারিনি, ম্যাপের মধ্যে দেখাইতেছিল না কতক্ষণ সময় লাগবে বাকি আসে বিষয়। ও, এই যে কি কি রাইড নিতে পারবো সব দেওয়া আছে ছবিতে। ওয়েট,
I want a ticket. Off, close. এইটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা কোনো কথা হইলো? আমি অনেক লেট করে ফেলছি, মনে হয় এখন ক্লোজ। আমার চায়না সফর একদম ভালো যেতেছে না, একদম ভালো যেতেছে আসলে এই জায়গাটা ক্লোজ হয়ে যায় বিকাল 5টার মধ্যে, আর আমার আসতে আসতে মোটামুটি 5টা ওভার হয়ে যায়। আর 30 মিনিট আগে আসলে হয়তো বা ঢুকতে পারতাম। এতগুলো টাকা দিয়ে আসলাম, এখন কিছু দেখতে পারতাছি না। মেজাজটাই গরম হয়ে গেল। যখন শুনতে পারছি ভিতরে আর ঢুকতে পারবো না, তখন ওইখানে আমি আর এক মুহূর্ত থাকি নাই, সাথে সাথে গাড়ি নিয়ে ব্যাক করছি সিটির দিকে। The next day. আমি এখনো একটু সিক ফিল করতেছি, কিছু করার নাই, এই অবস্থায় বেরিয়ে দিব। কোনো কিছু আমাকে বাধা দিতে পারবে না। আমার কিছু টাকা কম আছে, তো আমি চেষ্টা করবো এখন আগে মানি এক্সচেঞ্জ করানোর, তারপর দেখি কোথায় যাওয়া যায়। মানে চাইনিজ টাকা আমার কাছে কিছু কম আছে, এটি দিয়ে চলা যাইব না, তো চেষ্টা করবো আগে মানি এক্সচেঞ্জ করে, তারপর দেখি কই যাওয়া যায়। ওকে, লেটস গো। চায়নাতে আসার আগে আমার কিছু বড় ভাই আমাকে বলতেছিল, চায়নার লোকাল জায়গা থেকে যদি তুমি মানি এক্সচেঞ্জ করো তাহলে নকল টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ডিসাইড করলাম ব্যাংক থেকে টাকা এক্সচেঞ্জ করানো যাক। একটা ব্যাংক আমার সামনেই আছে, দেখি ওই জায়গা থেকে মানি এক্সচেঞ্জ করানো যায় কিনা, তারপর আপনি জানাইতেছি আমি। A few moments later. এইখান থেকে মানি এক্সচেঞ্জ করাতে চাইলাম, বাট তারা বলতেছে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে, তারপর আপনি মানি এক্সচেঞ্জ করাতে পারবেন। বুঝলাম না কেন। পরে আমার আরেকটা ব্যাংকের ঠিকানা দিল, যদি আপনার তাড়াহুড়া থাকে তাহলে ওই জায়গা থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন। তো আমি ম্যাপের মধ্যে ওইটা নিয়ে নিছি, দেখি ওইটার মধ্যে গিয়ে দেখি ওটার থেকেও যদি রিজেক্ট করে দেয় তাহলে আমি কিন্তু বড় বিপদে পড়ে যাবো। ম্যাপে খুবই কাছাকাছি দেখাচ্ছিল, এই তো এসে পড়েছি। চলুন ভিতরে গিয়ে দেখি কি বলে। এই জায়গায়ও আমার রিজেক্ট করে দিল, বুঝলাম না কেন কাহিনী। বললো কোন অফিসে যাইতে, অফিসের ঠিকানা আমার দিয়ে দিল। এখন দেখি যায়, দেখি কি হয়। এত বিপদ হলে তো আমি বাংলাদেশ থেকে এই টাকা মানে ভালোভাবে এক্সচেঞ্জ করে নিয়ে যেতাম। আমি আর ডলার নিয়ে আসতাম না, আমি আর ডলার নিয়ে আসছি যদি ইমিগ্রেশনে জিজ্ঞেস করে ডলার আছে কিনা। এখানকার মানুষরা কিন্তু সবাই কাজে ব্যস্ত থাকে, হ্যাঁ, আপনার ওয়াইফ হাজব্যান্ড দুজনেই কাজ করে। আবার অনেক সময় ছেলেরা যখন অ্যাডাল্ট হয়ে যায়, মানে ছেলে আর মেয়েরা যখন অ্যাডাল্ট হয়ে যায়, তারা পার্ট টাইম জব করে। তো এই জন্য আমার মনে হয় কি যে এইগুলা যে স্ট্রিটগুলা, এগুলো সব নিরিবিলি থাকে একদম। মানে আমি এখন হাঁটতেছি না, কোনো শব্দ নাই, কোনো কিচ্ছু নাই, মোটামুটি হালকা পাতলা কিছু গাড়ি চলতেছে, আর হইলে গিয়া মানে মানুষের কিছু আনাগোনা হালকা পাতলা আছে, মানে একদম নিরিবিলি, কোনো হালচাল নাই। জিনিসটা খুব ভাল লাগে, আবার একটু ভয়ও লাগে, কেমন জানি মন মরা টাইপ। হাঁটতে হাঁটতে আমি অনেকটা দূরে চলে আসছি, আর এখানেও একটা ব্যাংক দেখা যাচ্ছে। চলুন দেখা যাক কি বলে। এখানেও সম্ভব হইল না, ওনারা বলতেছে একমাত্র আইসিবিসি ব্যাংক নাকি একটা নামে ব্যাংক আছে, ওনারাই একমাত্র ইয়া করে আর কি, এক্সচেঞ্জ করে। তো দেখি আইসিবিসি ব্যাংক কোন জায়গায়। আমার হাফ বেলা চলে গেল এই মানি এক্সচেঞ্জ করাতেই। একজন আমাকে এই লোকেশনটা দিছিল, এই ব্যাংকের লোকেশনটা, দেখি এই জায়গায় কি করে। A few moments later. ফাইনালি আমি 1-1.5 ঘন্টা কাটায়া মানি এক্সচেঞ্জ করাইলাম। অনেকগুলো প্রসেস পার করা লাগছে আমার। প্রথমে একটা ফর্ম বানাইছে, তারপরে মানে রিসিপ্ট দিছে, সিরিয়াল নাম্বার, পয়সা টাকা লাগছে, তারপরে তার কাছে গেছি আমি। পরে সে আবার কি কনফার্মেশনের জন্য আমার নাম্বারে, মানে চাইনিজ নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠাইছে। ভেরিফিকেশন কোড দিছি, আমার সিগনেচার দিছি, 3-4 বার আমার সিগনেচার নিছে, আমার চেহারা দেখছে, ছবি তুলছে, মানে বলার বাহিরে। মানে অনেক পেইন খাইছে এই জিনিসটা নিয়ে। মোটামুটি $100 আমারে 700 ইউয়ান দিছে আর কি, মানে 700 RMB যেটাকে বলে আর কি, ওনাদের টাকা RMB দিছে আমাকে। আমি ব্যাংকে আসার আরেকটা কারণ কি জানেন? আরেকটা কারণ হচ্ছে হলে গিয়া এই জায়গায় নাকি মানি ওই ফেক মানি দেয় আর কি, মানে জাল টাকা দেয় অনেক বেশি, সবাই বললো আর কি। তো আমার মানি এক্সচেঞ্জে সবগুলোতে বিশ্বাস হইতেছিল না, এই জন্য আমি ব্যাংকেই ট্রাই করছি মানে মানি এক্সচেঞ্জ করার জন্য আর কি। তো সেই ক্ষেত্রে কি হয়, ব্যাংকে তো আর মানে তেমন ঝামেলা হয় না, ঝামেলা হইলো মানি এক্সচেঞ্জে সবগুলাতেই।
রিস্ক নিতে চাই নাই, কিন্তু অনেক প্যারা ভোগ করতে হয়েছে আর কি। যাক, সমস্যা নাই, টাকা পাইছি, এটা অনেক বড় কিছু। যাক, মাথায় আর বেশি একটা চাপ না নিয়ে আমি রওনা হয়ে গেলাম নতুন কোনো জায়গায় নতুন কিছু এক্সপ্লোর করার জন্য। নেমে গেলাম। ওয়াও, এটা একটা মার্কেট এরিয়া, এখানে অনেক মানুষ আছে, এরপরও ঠান্ডা কিন্তু কম না। চলুন আপনাদের দেখাই চায়না কেন দিনের থেকে বেশি রাত্রে সুন্দর হয়। কেন জানি আমার ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে। আমি এগুলা দেখে অভ্যস্ত না, তাই হয়তো বা এরকম লাগতেছে। আমার ফেসের দিকে একটু তাকায় দেখেন, মানে আমি কতটা অবাক। যাই হোক, এই জায়গাটার নাম হলো ডেফু টেম্পল। এইটা হলো বৌদ্ধদের একটা খুবই পুরনো একটা মন্দির। এই মন্দিরে ঢুকতে কোনো রকম খরচ আপনার দিতে হবে না, ফ্রি আপনি এই জায়গাটা ভিজিট করতে পারবেন। আমি সবাইকে রেকমেন্ড করব, আপনি যদি এখানে আসতে চান অবশ্যই রাত্রে আসবেন, কারণ এখানকার সৌন্দর্য ফুটে উঠেই রাত্রে বেলা। এখানে ছোটখাটো একটা দোকানও আছে, আপনি চাইলে এখান থেকে কিছু কিনেও নিয়ে যেতে পারবেন। ওয়েট, পুরো দোকানটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানো যাক। এই শপের মধ্যে শুধু ছিল স্ট্যাচু বা মাটির তৈরি মূর্তি, যেটা আমার কোনো কাজে লাগবে না, তাই আমি এখান থেকে সোজা বের হয়ে যাই। এই টেম্পলের ফ্রন্ট সাইডে ছিল একটা বিশাল বড় শপিং মল। দেখুন বাইরের সাইডটা কতটা জাঁকজমক, আর মানুষ আর মানুষ। ওরে রে, এটা আবার কি? কুকুরটাকে কতটা সুন্দরভাবে সাজাইছে, কিউট লাগতেছে কিন্তু। আমি টেম্পল থেকে একটু দূরে চলে আসছি। আমি ঘাটাঘাটি করে যতটুকু দেখছিলাম, এখানে কিছু স্ট্রিট ফুডের দোকান আছে। আমার অনেক ক্ষুধা লাগছে, দেখি কিছু খাওয়া যায় কিনা। আমার আশেপাশের পুরো এরিয়াটাই ব্র্যান্ড নন ব্র্যান্ড সব দিয়ে ভরা। আমার এখন এখান থেকে কোনো কিছু কেনার ইচ্ছা নাই, কারণ শপিং করাও আমার কাছে একটা প্যারা লাগে। এই তো এখানে কিছু খাবারের দোকান দেখা যাচ্ছে, বাট দিস ইজ নট হালাল। আমি হাঁটতে হাঁটতে একটু সামনে আসার পর দেখি বিশাল বড় এক সিরিয়াল। আমি ভাবছি এখানে কোনো স্পেশাল ফুড আইটেম সেল করতেছে, আর ওইটা খাওয়ার জন্য মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে, কিন্তু এরকম কিছুই ছিল না। ওইটা আপনাদের দেখাই কি জন্য মানুষ এত বড় সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। আমি শিওর আপনারাও দেখার পর সারপ্রাইজ হয়ে যাইবেন। আমি সামনে আসার পর দেখি তারা টয় কিনতেছে। লাইক সিরিয়াসলি, মানে আমি দেখার পর কিছুক্ষণ আমার মাথায় কাজ করতেছিল না। এখানে যে টয় বা খেলনাগুলো ছিল, এইটা হয়তোবা তাদের দেশের কোনো ফেমাস কার্টুন ক্যারেক্টার। হয়তোবা বাচ্চারা জিদ করতেছিল যে এই ক্যারেক্টারের টয় বা খেলনা লাগবে, তাই প্যারেন্টসরা দাঁড়ায় পড়ছে কেনার জন্য। একটা টয় শপের মধ্যে এত পরিমাণ ভিড় আমি বুঝলাম না। মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়া রয়েছে, প্রচুর খিদা লাগছে, অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাই নেই। এদিকে অনেক শপ দেখতেছি, দেখি একটা হালাল রেস্টুরেন্ট পাইলে কিছু খাই নিম। হ্যাঁ, সামনে সামনে একটা আছে, দেখি একটু সামনে দেখাই যাচ্ছে। একটু সামনে একটা মুসলিমের শপ আছে, মানে হালাল ফুডের দোকান আছে আর কি। দেখি ওই জায়গায় গিয়া কি পাই। সামনে যেতে যেতে যতগুলো দোকান আছে আপনাদের একটু দেখানো যাক। ভাই রে ভাই, এত পরিমাণ খাবারের আইটেম, আদৌ কি তাদের কাছে এত পরিমাণ আইটেম আছে খাবারের? আমার আসলে এইসব খাবার সম্পর্কে বেশি একটা ধারণা নাই, এই জন্য আমি সাহস করে অনেক সময় অনেক কিছু খেতেও পারি না। আমি যে হালাল ফুডের দোকানটা দেখছিলাম ওইটা এখান থেকে একটু দূরে, তাই চিন্তা করতেছি কি করব, হেঁটে যাব নাকি এইখানে আরেকটু সময় কাটে তারপর যাব। গুগল সরি এই চায়নার ম্যাপেও খুঁজতেছি যে হালাল ফুড আশেপাশে আছে কিনা, তেমন কিছু দেখি না। তো ক্ষুধা লাগছে প্রচন্ড, খাইতে পারতেছি না। কি না কি এর মাংস আল্লাহ জানে, কত
কত মজার মজার খাওন, দেখলে খিদা লাগতেছে, কিন্তু হয়তো বা আশেপাশেই কোনো হালাল ফুডের দোকান আছে যেটা ম্যাপের মধ্যে আপলোড করা নাই, তার মানে কি বোর্ডেও থাকবে না? তাদের শপের বোর্ডের উপরে সব চাইনিজ লেখা, এখন আমি বুঝবো কি করে কোনটা হালাল কোনটা হারাম? এইখানে একটা ফ্রুট শপ ছিল, বাট ডিনারের টাইমে এগুলো খাওয়াটা ঠিক হবে না, তাই আমি আর এটা খাই নাই। ও বাবা, এটা আবার কি? দেখতে মনে হইতেছে জাম্বো ফ্রেঞ্চ ফ্রাই। ওরে রে, এখানে দেখি আরেকটা সিরিয়াল পাইলাম। মনে হইতেছে এই রেস্টুরেন্টের খাবার অনেক মজা হয়, তাই সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। না, আমার খাবারের মধ্যে কিছু দেখতেছি না, সবই অরন্তরণ। ফল খাইতে পারতাম, মানে এই জায়গায় ফল আছে, ফল খাওয়া যেত, কিন্তু কাহিনী লেগে ফল ঠান্ডা, আমার আবার ঠান্ডা লেগে দিচ্ছে। ফল খাইতে গেলে ঠান্ডা আরো বাইরে যাবো, বা মাথা ব্যথা আরো বাইরে যাবো। এই পুরো এরিয়াটা একটা মার্কেট এরিয়া, যতটুকু দেখতেছি আর কি। মার্কেট, তারপরে স্ট্রিট ফুড সব পাওয়া যাবে ওই জায়গায়। একটা হালাল ফুডের দোকান আছে, মানে এইখান থেকে মোটামুটি অনেকটা দূরে, মানে এই এরিয়া থেকে বাইরে। তো এই জায়গায় আইসা মানে কোনো কিছু এনজয় করতে পারলাম না, মানে কোনো খাবার এনজয় করতে পারলাম না আর কি। এমনিতে ওভারঅল জায়গাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। চলেন এই জায়গা থেকে বেরোই, যে জায়গায় আমার খাবারের জিনিস আছে ওই জায়গায় যাই, দেখি কিছু খাওয়া যায় কিনা। এই দেশে সবই সম্ভব। ফুট ওভারের উপরে স্কুটি চলতেছে, এই দেখায় আপনাদের। ফুটওভার ব্রিজের উপরে স্কুটি চলতেছে, ইন্টারেস্টিং একটা জিনিস। আমি মেইন স্ট্রিট থেকে অনেকটা দূরে চলে আসছি। এইটা আমার প্রথমবার চায়না ট্রাভেল, তাই হয়তো বা আমি কিছুই বুঝতেছি না। সমস্যা নাই, নেক্সট টাইম আসলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। জাকার বিলে আই থিঙ্ক এতক্ষণ এটাই খুঁজতেছিলাম। Hello. I'm looking for a Muslim food. Yes, yes. Okay. যতটুক দেখে বুঝতে পারলাম তারা টার্কিশ বা অ্যারাবিক কোনো কান্ট্রির মানুষ। আসলে ক্ষুধায় মাথা মুথা নষ্ট, তাই আবল তাবল বকতেছি। এই তো আমার খাবার চলে আসছে, বিফ কাবাব এন্ড রাইস। তো আমি খাবারটা শেষ করি। আমি আগেও বলছিলাম এই ট্রিপটা আমার মূলত বিজনেস ট্রিপ, হয়তোবা কালকে থেকে আমি একটু বিজি হয়ে যাব, মনে হয় না আর ভিডিও করা হবে। তাও আমি চেষ্টা করবো ফাঁকে ফাঁকে কিছু জিনিস দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।